ব্যর্থ হয়ে গেল বালক বৈভব সূর্যবংশীর একক প্রচেষ্টায়। যেদিন দলের সবাই মোটামুটি ব্যর্থ হচ্ছিল, তিনি একার ক্যালিবারে যেইভাবে ঢাল হয়ে দাঁড়ালেন, রাজস্থান রয়্যালসের জন্য ব্যাট হাতে একাই লড়াই করে গেলেন, তার ওই প্রচেষ্টা স্রেফ দিন শেষে জলেই চলে গেল। আর প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমি যে কথাটা বলেছিলাম, মিডিল ওভার্সে কিন্তু ম্যাচের আলটিমেটলি ফারাকটা করে দেবে। যে টিম ব্যাটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বা বোলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে ওই মিডিল ওভার্সটাকে খুব ভালো মতো কাজে লাগাতে পারবে, তারাই কিন্তু ম্যাচটা আলটিমেটলি দিন শেষে নিয়ে বেরিয়ে যাবে। আর সেটাই কিন্তু একদম পারফেক্টলি করে দেখালো এই গুজরাট টাইটান্স। তো মূল্যানপুরে এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে লাকি টসটা কিন্তু এদিন রিয়ান পরাগ জিতে আগে অ্যাজ ইউজুয়াল ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু রাজস্থান রয়্যালসের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না। প্রথম 2 ওভারেই তারা ব্যাক টু ব্যাক 2টা উইকেট খুইয়ে ফেলে। যশস্বী জয়সওয়াল, যিনি ভালো টাচে ছিলেন, প্রথম ওভারই মোহাম্মদ সিরাজের একটা ওই শর্ট পিচ ডেলিভারিকে পুল করতে গেলেন ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে, কিন্তু আনফর্চুনেটলি মিস টাইমড হয়ে ওই রিজিয়নের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সিঙ্গেল ডিজিটে। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আরেক ইনফর্ম ব্যাটার ধ্রুব জুড়েলো ওই কাগিসোরাবাটাকে একটা চালিয়ে বড় শট খেলতে গিয়ে তিনিও টপ এজের শিকার হয়ে হাই ক্যাচ দিয়ে আউট হয়ে যান। 9 রানে 2 উইকেট চলে যায় ওই জায়গায় রাজস্থান রয়্যালসে। তবে এরপর রবীন্দ্র জাডেজাকে খুবই সারপ্রাইজিংলি প্রমোশন দিয়ে নাম্বার 4-এ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর জাডেজা কিন্তু ওই পার্টিকুলার জায়গায় নামে বেশ একটা হ্যান্ডি ইনিংস ডেলিভার করছিলেন, চালিয়ে বেশ কয়েকটা বড় বড় শট তিনি নেগোশিয়েট করে ফেলেছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ বৈভব সূর্যবংশীকে শুরুর দিকে একটু ছন্ন ছাড়া লাগলো, তারপর তিনিও কিন্তু নিজের রিদমে ফিরতে একেবারেই সময় নেননি। এই দুজনের উপর ভর করে পাওয়ার প্লে 6টা ওভার শেষে রাজস্থান স্কোরবোর্ডে তুলে ফেলে 2 উইকেটে 70। কিন্তু এরপর আনফর্চুনেটলি ইনিংসের 9th ওভারে রবীন্দ্র জাডেজা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে উঠে যান। তখন রাজস্থান রয়্যালসের স্কোরটা ছিল 82 2 উইকেটে। এরপর ক্যাপ্টেন রিয়ান পরাগ এসে একটা 4 আর একটা ছক্কা মেরে দিয়েছিলেন রাশিদ খানকে, দারুণ টাচে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু এই রিয়ান পরাগও নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি। জেসন হোল্ডার ওই 10th ওভারে বল করতে এসে এই ডেঞ্জারাস রিয়ান পরাগের উইকেটটা তুলে নিয়েছিলেন। আর তারপর জেসন হোল্ডার তার ঠিক ভেরি নেক্সট ওভারে বল করতে এসে, মানে ইনিংসের 11 নম্বর ওভারে বল করতে এসে দাসুন সানাকার উইকেটটাও তিনি কিন্তু বের করে নিয়েছিলেন। আর এরপর জফরা আর্চারকে প্রমোশন দিয়ে সেই একটু আগে ভাগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল নাম্বার 7-এ। একটা বাউন্ডারি মেরে তিনি বেশ ঝোড়ো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিল। প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউটসাইডে হয়ে তিনি কট বিহাইন্ড হয়ে গেছিলেন। প্রবল চাপের মধ্যে পড়ে গেছিল রাজস্থান রয়্যালস। 5 উইকেটে 118 হয়ে যায় তাদের স্কোরটা। তবে এরপর ওই রবীন্দ্র জাডেজা আবারও কাম ব্যাক করেন, একটা আবারও 54 রানের ডিপেন্ডেবল পার্টনারশিপ করে তোলেন ওই বৈভব সূর্যবংশীর সাথে। মানে তাদের মধ্যেকার ওই আগের যে কন্টিনিউয়েশন হয়েছিল পার্টনারশিপটা, সেটাই বেশ ভালো মতো তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল। রবীন্দ্র জাডেজা তারপর ফায়ার পাওয়ারটা সেইভাবে জেনারেট করতে না পারলো, তিনি জাস্ট ওই অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন। রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা ওই বালক সূর্যবংশী করছিলেন। তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি তো আগেই বের করে নিয়েছিলেন, আবারও একটা সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়ে তিনি নিজের ওই সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেননি। আনফর্চুনেটলি 96 রানের মাথায় তিনি আউট হয়ে যান। তবে এরপর লাস্ট 15 বা 16 বলে স্রেফ তাণ্ডব চালিয়ে দিলেন ওই দোনোভান ফেরেরা। তার ওই 11 বলে 38 রানের বিস্ফোরক অবিশ্বাস্য ইনিংসটার উপর ভর করে কিন্তু রাশিদ খানকে লাস্ট ওভারে 4-4টা ছক্কা পিটিয়ে 27 রান তুলে নিয়েছিলেন। 11 বলে 38 রানের শেষ পর্যন্ত ক্রিজে নট আউট থেকে রাজস্থান রয়্যালসকে পৌঁছে দেন 6 উইকেট হয়ে 214 মতো একটা লড়াকু টোটালে। রবীন্দ্র জাডেজাও 45 করে শেষ পর্যন্ত তিনিও অপরাজিত ছিলেন। তবে এই 215 মতো এরকম একটা লড়াকু টার্গেট চেস করতে নেমে যেরকম স্টার্ট লাগে একদম পারফেক্টলি কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করলেন শুভমান গিল আর সাই সুদর্শন। দুজনে তো অ্যাজ ইউজুয়াল ওই ভালো ফর্ম বা রিদমটাকে ক্যারি করতে কোনো রকম ভুল করলেন না। পাওয়ার প্লে 6টা ওভার খুব ভালো মতো কাজে লাগিয়ে বিনা উইকেটে 69 তুলে ফেললেন। জফরা আর্চারকেও ওই শুরুর 2টা ওভারের স্পেলে খুব ভালো মতো হ্যান্ডেল করেছিলেন। আর এরপর এদের পার্টনারশিপে 100 রান উঠে যায়। দুইজনেই ইন্ডিভিজুয়ালি হাফ সেঞ্চুরিগুলো বের করে নিতে কোনো রকম ভুল করেননি। 11 না 12 ওভারের মধ্যেই তাদের দলগত স্কোরটা 150 গন্ডি পেরিয়ে যায়। এরপর সাই সুদর্শন, তিনি হয়তো আউট হতেন না, এই দুজন নট আউট থেকেই হয়তো গুজরাট টাইটান্সকে ম্যাচটা জিতিয়ে দিয়ে আসতেই পারতেন। কিন্তু আনফর্চুনেটলি ইনিংসের ওই 13 নম্বর ওভারের ফিফথ ডেলিভারিতে ঠিক আগের দিনের মতোই অফ সাইডে শট খেলতে গিয়ে সাই সুদর্শনের হাত থেকে ব্যাটটা স্লিপ করে গিয়ে সেই আবারও তিনি হিট উইকেটের শিকার হন। 58 রানের তার ওই ফ্যান্টাস্টিক ইনিংসটা ওখানেই সমাপ্তি ঘটে যায়। আর এর ঠিক পরে পরেই শুভমান গিল নিজের ওই ফ্যান্টাস্টিক সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি। একটা পারফেক্ট ক্যাপ্টেন্স নকই তিনি এই জায়গায় ডেলিভার করে গেছেন। তবে তারপর শুভমান গিল আউট হয়ে গেছিলেন ঠিকই। এরপর ওয়াশিংটন সুন্দর একটা 16 রানের লিটল ক্যামিও খেলেছিলেন, 2টা 4 একটা ছক্কা সহযোগে। বাটলারও তাকে বেশ ভালো মতো সঙ্গ দিচ্ছিলেন। মনে হচ্ছিল এই পার্টনারশিপটাই হয়তো ম্যাচটা বের করে নিয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি ওই ওয়াশিংটন সুন্দরও আউট হয়ে গেছিলেন 18 নম্বর ওভারের ফার্স্ট ডেলিভারিতে। তবে এরপর বাদ বাকি কাজটা করতে রাহুল তেওয়াতিয়ার কোনো রকম ভুল করেননি। তিনি যে শেষ পর্যন্ত 9 বলে 17 রান করে নট আউট ছিলেন, 2টা 4 একটা ছক্কা সহযোগে যায় দারুণ একটা ফিনিশ এনে দিলেন। বাটলারও শেষ পর্যন্ত 9 রান করে যে ক্রিজে অপরাজিত ছিলেন। তাদের ওই ছোট পার্টনারশিপটার উপর ভর করে
ইনিংসের 8টা বল হাতে রেখে এই রাজস্থান রয়্যালসের দেওয়া 215 রানের টার্গেট অনায়াসে হেসে খেলে চেস করে জিতে গেল এই গুজরাট টাইটান্স 7 উইকেটের ব্যবধানে, আর যার ফলে আরও একবার এই নিয়ে তৃতীয়বার আইপিএল এর ফাইনালে প্রবেশ করে গেল এই গুজরাট টাইটান্স। তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই ম্যাচে গুজরাট টাইটান্সের এই দাপুটে জয় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন রিজনগুলোকে তুলে ধরবেন, বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা। দেখুন, আমি যদি রাজস্থান রয়্যালসের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে প্রথমেই বলবো ওই ফার্স্ট 2 ওভারই তারা যে দুইটা ডেঞ্জারাস একেবারে ইনফর্ম ব্যাটারের উইকেট যে খুঁয়ে ফেললো, যশস্বী জয়সওয়াল আর ধ্রুব জুরেল, দুইজনকেই যে মাত্র 9 রানের ভেতরে খুঁয়ে ফেললো। 9 রানে যে 2 উইকেট হয়ে গেল ওই জায়গায় রাজস্থান রয়্যালসের স্কোরটা, এটা তো ডেফিনেটলি তাদেরকে বেশ অনেকটাই ধাক্কা দিয়ে দিয়েছিল শুরুতে। সেই কারণে ওই ফায়ার পাওয়ারটা অ্যাজ ইউজুয়াল তারা যে আরো বেশি ওয়েতে জেনারেট করতে পারতো সেটা কিন্তু করতে পারেনি বলেই আমার বিশ্বাস। তো পরপর 2 ওভারে এই দুইটা ইনফর্ম ব্যাটারের উইকেট চলে যাওয়ার এই ইনসিডেন্টটাকে আপনারা ডেফিনেটলি এই ম্যাচে রাজস্থান রয়্যালসের হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন, কিংবা বলতে পারেন এরপর খেয়াল করে দেখবেন যে ওই মাঝের 3 ওভারের ভেতরে যে 3টা উইকেট খুঁয়ে ফেললো ওই রাজস্থান রয়্যালস। 20 বলের ভেতরে মাত্র 17 রানের মধ্যে তারা 3টা উইকেট কিন্তু খুঁয়ে ফেলেছিল। প্রথমে ক্যাপ্টেন রিয়ান পরাগ, দাসুন সানাকা, আর তারপর ভালো স্টার্ট পেয়ে যাওয়া জফরা আর্চার। সেই কারণেই খেয়াল করে দেখবেন 101-2 থেকে অল অফ আ সাডেন তাদের স্কোরটা কিন্তু হয়ে গেছিল 5 উইকেটে 118। এই মাঝের 20 বলের ভেতরে 3 উইকেট চলে যাওয়ার জন্যই তাদের রান তোলার গতি কিন্তু ওই পার্টিকুলার টাইম অফ পিরিয়ডটায় অনেকটাই কিন্তু বেশ কমে গেছিল। সেই কারণে ডেফিনেটলি এই 20 বলের ভেতরে মাত্র 17 রানের মধ্যে 3 উইকেট চলে যাওয়ার এই ইনসিডেন্টটাকেও আপনারা এই ম্যাচে রাজস্থান রয়্যালসের হারের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। এবার যদি আমি গুজরাট টাইটান্সের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আর কি বলবো। ওপেনিং এ শুভমান গিল আর সাই সুদর্শনের মধ্যে 167 রানের যে ঝোড়ো আগুন ছড়া একেবারে ডিপেন্ডেবল পারফেক্ট একটা পার্টনারশিপ যে গড়ে উঠলো, যে পার্টনারশিপটাই তাদেরকে ওই রান চেস করে জয় পাওয়ার ক্ষেত্রে প্ল্যাটফর্মটা শুরুতেই সেট করে দিল, বা অলমোস্ট আর কি জয়টা নিশ্চিত করে দিয়ে গেছিল। এই 167 রানের ওপেনিং জুটিটাকে আপনি এই ম্যাচে ডেফিনেটলি রাজস্থান রয়্যালসের হারের বা গুজরাট টাইটান্সের এই দাপুটে জয় টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন, কিংবা বলতে পারেন ক্যাপ্টেন শুভমান গিলের খেলা ওই 104 রানের ব্রিলিয়ান্ট পারফেক্ট ক্যাপ্টেন্স নকটা, যে পার্টিকুলার ইনিংসের জন্যই কিন্তু ওই ওপেনিং এ 167 রানের ওই ছোড়ো পার্টনারশিপটা গড়ে তুলতে পেরেছিল গুজরাট টাইটান্স, আর যার জন্য তারা ম্যাচ জয়টা কিন্তু ওই প্রথম 12 বা 13 ওভারের ভেতরেই অলমোস্ট নিশ্চিত করে ফেলেছিল। ডেফিনেটলি ক্যাপ্টেন শুভমান গিলের খেলা এই 104 রানের ব্রিলিয়ান্ট সেঞ্চুরি ইনিংসটাকে আপনি এই ম্যাচে গুজরাটের জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিন্তু এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে গুজরাট টাইটান্সের এই দাপুটে জয় আর রাজস্থান রয়্যালসের এই একেবারে অপ্রত্যাশিত হারের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন, সেটা হচ্ছে সাই সুদর্শনের ওই ক্যাচ মিস। খেয়াল করে দেখবেন ইনিংসের 4th ওভারে ন্যান্দ্রে বার্গারের একটা শর্ট পিচ ডেলিভারিতে সাই সুদর্শন কিন্তু ঘুরিয়ে পুল করতে গেছিলেন, একটা বিগ টপ এজের শিকার হয়ে তিনি কিন্তু ক্যাচটা দিয়েও দিয়েছিলেন। ওই লেগ সাইডে কিন্তু বলটা উড়ে যাচ্ছিল ডিপ স্কোয়ার লেগের দিকে। ডোনোভান ফেরেরা ক্যাচের একেবারে পজিশনে তিনি কিন্তু চলেও এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মিস জাজ করে ফেলায় তিনি ওই সহজ ক্যাচটাকে হাই ক্যাচটাকে কিন্তু শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি, যেটা ভেরি মাচ আনফর্চুনেট ছিল বলে আমি মনে করি। তখন সাই সুদর্শন ব্যাটিং করছিলেন মাত্র ব্যক্তিগত 14 রানের মাথায়। গুজরাট টাইটান্সের স্কোরটা ছিল তখন বিনা উইকেটে 41। সেই সাই সুদর্শনে কিনা আউট হয়েছেন তার পরবর্তীতে ব্যক্তিগত 58 রানের মাথায়, আর তিনি যখন আউট হয়েছেন গুজরাট টাইটান্সকে পৌঁছে দিয়ে গেছেন 167-র মতো একটা মানে একেবারে অলমোস্ট ম্যাচ উইনিং টোটালে। তো ইনিংসের 4th ওভারের ফার্স্ট ডেলিভারিতে ওই পার্টিকুলার টাইমে সাই সুদর্শনের ক্যাচটা যদি তখন ধরতে পারতো ডোনোভান ফেরেরা ঠিক মতো জাজ করে, ইউ নেভার নো, ম্যাচের রং বা পরিস্থিতি হয়তো ভিন্ন কিছু হলেও হতে পারত। ওপেনিং জুটিতে এই 167 রানের ম্যামথ বা ম্যাসিভ পার্টনারশিপটা তো কখনোই গড়ে উঠতো না, যার ফলে ম্যাচ জয়ের এই প্ল্যাটফর্মটা কিন্তু শুরুতেই পেয়ে যেত না মোটেই এই গুজরাট টাইটান্স। তো আমার কাছে সবকিছু পেরিয়ে ইনিংসের 4th ওভারের ফার্স্ট ডেলিভারিতে ওই সাই সুদর্শনের সহজ ক্যাচ মিসের ওই ইনসিডেন্টটাই আমার কাছে এই ম্যাচে এই কোয়ালিফায়ার 2 ম্যাচে গুজরাট টাইটান্সের এই দাপুটে জয় কিংবা রাজস্থান রয়্যালসের এই শোচনীয় হারের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।